কলকাতা পুলিশ প্রথম দিকে যা করেছে, প্রথম দিন আমাদের যা করেছে, মানে আমার মেয়ের মৃত্যুতে যে আমরা দুঃখ না পেয়েছি, পুলিশের যে ওই যে কর্মকাণ্ড আমাদের সেটা আরও বেশি দুঃখিত করেছে। মানে মেয়ের মৃত্যু তো আমাদের কাছে একটা শোকের বিষয় ছিলই, বিপরীতে যে পুলিশের যে অত্যাচার আমাদের উপরে দিন হয়েছিল, মানসিক অত্যাচার, সেটা আমরা আশা করব পৃথিবীতে কোনো মা বাবাকে যেন সেটা সহ্য করতে না হয়। আমরা তো আজই আইন আদালত জীবনে কোনোদিন আমি কোর্টে যাইনি, এখন আজকে মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম বলে আমাদের এই আইন আদালত করতে হচ্ছে, সেটা আমাদের খুবই মানে মর্মান্তিক ব্যাপার। এখন সত্যি মনে হয় মেয়েটাকে যদি শিক্ষিত না করতে, লেখাপড়া না শেখাতাম, আজকে আমাদের এই পরিস্থিতিতে সামনে হতো না। আর আমি এই যে যারা গেছিল, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, আমি নাম করেই বলছি, আমি ফোন করে ওদের ডেকে নিয়েছিলাম। আচ্ছা, আমি যখন গাড়িতে আসছিলাম, মানে মেয়ের মানে সুইসাইডের খবর শোনার পর আমি যখন গাড়িতে আসছিলাম, সঞ্জীব মুখার্জি আমার প্রতিবেশী, আমার জানলা থেকে ওর জানলা, এবং আমার মেয়েকে যেদিন থেকে MBBS চান্স পেয়েছে ডাক্তার বলে ডাকে। আচ্ছা, আমি যেহেতু ও প্রাক্তন কমিশনার একজন, আর যখন শুনেছি সুইসাইড করেছে, তখন আমাদের তো মনের মধ্যে একটা প্রশ্ন এসে গেছে যে কী করবো এখন আমরা গিয়ে। তখন আমি সঞ্জীব মুখার্জিকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, এবং সোমনাথ দে যে কমিশনার, এরা আমাদের মানে আমাদের ছোটোবেলাকার বন্ধু, মানে আমরা একসঙ্গে মাঠে ক্রিকেট খেলেছি ওই বল দিয়ে। আমি সেজন্যই ওদের কিন্তু ডেকে নিয়েছিলাম, কিন্তু ওরা কি করলো, আমার হয়ে কাজ না করে ওরা আমার বিরোধিতা করলো, কারণ আমাকে সহযোগিতা করেনি ওরা, তাহলে আমরা অত হ্যারাসমেন্ট সেদিন হতাম না। সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে MLA-কে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিলো। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল, তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। প্রথমত এখানে সবার রাজনৈতিক পরিচয় কিছু না কিছু আছে। আজকে আমার বক্তব্য আমি আমার রাজনৈতিক পরিচয়টা সাইডে রেখে দিচ্ছি, কারণ এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়ের বাবা, আর ওনার কথাটা না আমার বুকে লাগলো, যে যখন উনি বললেন আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে আমি ভুল করেছি, খারাপ লাগলো। দেখো, কথা সিম্পল জিনিস আছে। সিম্পল জিনিস কি, সেই রাতে PM রিপোর্ট, ওনারা আইনের লোক নন, সদ্য তার মেয়ে হারিয়েছেন, ওনারা খবর পেয়েছেন যে তার মেয়ে পৃথিবীতে নেই, জানেনও না তখন, রেপ অ্যান্ড মার্ডার উনি জানতেন না, তার জন্য আরও খারাপ হতো অবস্থা, জানেন মারা গেছেন। সেরকম অবস্থায় তাদেরকে বন্ধু হিসাবে সাথে নিয়ে গেলেন ওনারা। তারা বললো, কারণ পুলিশের রিপোর্টে আছে, বিভিন্ন রিপোর্টেও আছে, যে এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, নাহলে আগুন জ্বলবে। তো রাতেবেলা কেন আগুন জ্বলবে? যিনি মহিলা ছিলেন, যিনি পোস্টমর্টমটা করেছিলেন, তিনি বলেছেন এই রাতেবেলা পোস্টমর্টম করবো না। তখন লোকাল SI একজন, তিনি সাইন করে বলে নো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, করা যাবে। তো SI রিপোর্টটা করতে পারে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিপোর্টটা SI দিতে পারে না, পোস্টমর্টমটা হলো। রাতের বেলা বডি ক্রিমেট করে দেওয়া হলো। সুমনদা মনে আছে, তোমাকে একদিন এখানে বসে আমি প্রশ্ন করেছিলাম, আবার রিপিট করছি, উপেনবাবু আছেন এখানে, অত্যন্ত দক্ষ একজন অফিসার। উপেনবাবুকে যদি আমি আজকে বলি তুমি এই ব্লেজারটা পরে আছো, ব্লেজারটার রং লাল, উপেনবাবু বসে প্রমাণ করতে পারবে রং লাল? পারবে না তো। সেমিনার রুম, তো বডি ক্রিমিনাল জাস্টিসে বা ইনভেস্টিগেশনে বডি কথা বলে, বডিটা নেই। সেমিনার রুমে কে প্রেজেন্ট ছিল? RG করের ফরেন্সিক মেডিসিনের HOD। ফরেন্সিক মেডিসিনের HOD, ইফ হি ওয়ান্টস টু রিমুভ দ্য ফরেন্সিক এভিডেন্স, তাহলে তার থেকে ভালো এই কাজটা আর কে করবে? আর কেউ কি করতে পারবে কি? আমার প্রশ্ন আছে। একটা কথা আছে জানো, জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো এইখানে এই কোথায় হলো? আমি আবার বলছি, আজকে যে এভিডেন্স আছে আমি যদি ধরে নিই, মানে ফর আর্গুমেন্টসে প্ল্যান করা হয়েছে, কারণ আমি জানি না, কেউ জানে না কী হয়েছিল অ্যাকচুয়ালি। দ্যাট CBI ইজ কনফিউজড। এই যে ছেলেটা ধরা পড়েছে, এই রায়, সে সঞ্জয় রায়, তুমি দেখো পুরো ইস্যুটা, এই যে প্ল্যান্টেডও হয়, কারোর কাছে কিছু করার নেই, যারা প্ল্যান করে তারা মহান মহান লোক। কিন্তু কতটা প্রশ্ন তো থেকে যাবে সুমনদা, আজকের দিনও থেকে যাবে, যে ওই পার্টিকুলার দিনে কারা কারা উপস্থিত ছিল, কেন উপস্থিত ছিল। আমি প্রথম দিন তোমাকে এখানে বলতাম যখন ইস্যুটা হয়েছিল, যে দিস ইজ নট জাস্ট এ কেস অফ রেপ অ্যান্ড মার্ডার, দিস ইজ এ কেস অফ এ স্ক্যাম, তারপর রেপ অ্যান্ড মার্ডার, তারপর
সন্দীপ ঘোষ আজকে জেলে আছে, আখতার আলী করা মামলা সেখানে, এবং তারপর অনেক শুভাকাঙ্ক্ষী আসলো, শুভাকাঙ্ক্ষীর অনেক কথা বললো তোমার স্টুডিওতে বসে। আমি কাউকে ব্লেম করছি না, এখানে অনেক ডাক্তারবাবুরা এসছেন, তো আমার প্রশ্ন তো সেখানেও থাকবে সুমনদা, বন্ধু মানে তো বোন ভাইয়ের মতোই। পিএম রিপোর্ট করার সময় আমি প্রেজেন্ট ছিলাম, আমি একবারও বললাম না আমি পিএম রিপোর্টে করার সময় প্রেজেন্ট ছিলাম, আমার সাইন ছিল। পরবর্তী যখন সামনে আসলো তখন জানতে পারলাম। সেমিনার রুমের পাশের রুমটা কোশ্চেনেবল রুম, ওখানে জানি আমার বামপন্থীদের সাথে হাজার প্রবলেম থাকতে পারে, ডিওয়াইএফআই এর আইডিওলজি আমি ফলো করি না, হতে পারে, কিন্তু তারা তো একটা চেষ্টা করেছিল, আমি তো আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, তারা চেষ্টা করেছিল তো ওই রুমটাকে বাঁচানো যায়, কিন্তু ওই রুমটা ভাঙার অর্ডারের সই তো কিছু ডাক্তারদেরও ছিল, তারা তখন তো বলেনি, পরবর্তীকালে সামনে আসলো। কেন আসলো সুমনদা? চেনা প্রতিবেশীদের সম্পূর্ণ অচেনা ভূমিকার কথা আপনি বললেন। তরুণ জ্যোতি যেদিকে আঙুল তুলছিল সেটা হচ্ছে আপনার মেয়ের যারা সতীর্থ, জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, তাদের ভূমিকা, বিশেষ করে একাধিক নথি, যে নথি কিন্তু পরবর্তীকালে প্রশ্নচিহ্নের মুখে চলে এলো, তাতে তাদের স্বাক্ষর। এই বিষয়টা আজকে দাঁড়িয়ে পরিবারের সদস্য হিসেবে, বাবা হিসেবে কিভাবে দেখছেন? প্রথম দিন যখন আমার মেয়ে ডেড বডি বাইরে নিয়ে আসছিলাম, চারতলা থেকে নিচে নিয়ে আসছিলাম, তখনই সাংবাদিকদের সঙ্গে আমাদের কথা হয়, এবং প্রথম দিন থেকে, এবং প্রথম আমরা হসপিটালে উপস্থিত হওয়া থেকেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, এদের আমরা কিন্তু দায়ী করে যাচ্ছি প্রথম দিন থেকে। দেখবেন আর চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাই, যারা জুনিয়র ডাক্তার আমার মেয়ের সঙ্গে ছিল, তারাই কিন্তু এই সমস্ত শৈশবদের সঙ্গে জড়িত। শুধু বাইরে দুটি মেয়ে আছে, বাকি সবাই কিন্তু চেস্ট মেডিসিন। এই যে বাথরুম ভাঙা হয়েছে, তার পেছনে যারা সই করেছে, 30 জন পিজিটি সই করেছে, 30 জনের 29 জন যে সই করেছে, 30 জন, আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, 29 জনই কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেরই পিজিটি। এবং যে পোস্টমর্টমের স্যাটিসফ্যাকশান বলে সই করেছে একটি মেয়ে, মৌত্রিষা গড়াই, নামটা বলতে আমার কোনো অসুবিধা নেই, ও কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে আমার মেয়ের সঙ্গে অনেক মেয়ের থেকে সুযোগ নিয়েছে, ও কিন্তু সেখানে উপস্থিত ছিল। এবং আমাদের বাড়িতে একদিন গেছিলো, তখন আমরা তাকে সরাসরি জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি হয়েছে। সে কিন্তু আমাদের কাছে মুখ খোলেনি, কিন্তু সে যেখানে দাঁতের চিকিৎসা করাতে যেত, আমার মেয়েও যেখানে যেত, আমার মেয়েই ওকে নিয়ে গেছিলো। আমার মেয়ের বন্ধু ছিল সেই ছেলেটা, মানে একই সঙ্গে এমবিবিএস করেছে, এবং ও বিডিএস এবং এমবিএস দুটোই। সেখানে গিয়ে যে সমস্ত কথা বলেছে, সিবিআইকে আমরা টোটাল রিপোর্টটা দিয়েছি, কিন্তু সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। তারপরে আপনাদের স্টুডিওর মাধ্যমে যে নামটা বলেছিলাম, সারিফ হাসান, সকাল 12:15 যখন আমরা পৌঁছে, তখন থেকে শেষ পর্যন্ত যখন আমরা গাড়িতে উঠেছি, এমনকি ভুল করে তো তখন ওকে সন্দেহ না করতে পেরে ওর সঙ্গে, ও তো তাকে বলেই দিয়েছিল যে একদিন আমাদের বাড়িতে এসো, এতটা স্যাটিসফ্যাকশান আমাদের দেখিয়েছে। কিন্তু আমাদের তো পরে ব্যাপারটা কি, ওই টাইমে তো আমাদের একটাই, আমাদের মেইন 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রেখেই আমাদের আরও মানে আমাদের মানসিক অবস্থা খারাপ করে দিয়েছে, মানে মানসিকভাবে বিপর্যস্ত করে সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো ওরা করেছে। এই সারিফ হাসানকেই আমরা বিশ্বাস করছিলাম, এবং সারিফ হাসান 12:15 থেকে টোটালি আমাদের গাইড দিয়ে চলে গেছে। সন্দীপ ঘোষ এবং এই আশিস পান্ডে, যখন এই পোস্টমর্টমের কথা আমরা প্রশ্ন তুলেছিলাম যে আমরা এখানে করাবো না, তখন এই আশিস পান্ডে এবং তার ছেলেপেলে নিয়েই ওইখানে একটা চেঁচামেচি শুরু করে, যে আন্দোলন শুরু করে, দাবি করে কতগুলো, যে এই করলে পোস্টমর্টম। এসিজেএম যিনি পোস্টমর্টমে এলেন, শিয়ালদা কোর্টের এসিজেএম, তিনি নাকি 5 মিনিট ছিলেন পোস্টমর্টম ঘরে, 40 মিনিট ধরে পোস্টমর্টম হয়েছে, 35 মিনিট উনি ছিলেনই না। তাহলে উনি কেন দায়িত্ব নিলেন? এই সমস্ত প্রশ্ন আমরা কাকে করবো? এসিজেএম এর উপর যদি ভরসা রাখছি। অর্থাৎ আরও একটা কথা বলে, এসিজেএম যখন ইনকোয়েস্ট করলেন, যে রিপোর্টটা নিয়ে গেলেন, বলে আপনাদের সই করতে হবে, আর যেটুকু পারলাম পড়লাম, সই করতে গেলাম, আমি বলি আপনি সই করুন, আপনার রাবার স্ট্যাম্প, বলে রাবার স্ট্যাম্প আনতে ভুলে গেছি। অন ক্যামেরা আজকে এই সমস্ত কথা বলতেও আমাদের মানে এত খারাপ লাগছে যে কী অবস্থা। এবং সুমিত রায় তফাদার, আমার মেয়ের ভিপি, সে প্রথমে দেহটা দেখলো নাকি 9:30টার সময়, এটাও 8:30টার সময় নিউজ চ্যানেল চলে গেছে আরজি করে, আর ওনারা 9:30টায় দেখেছেন। যাই হোক, দেখেছেন উনি মোবাইলের টর্চ দিয়ে দেখেছেন আমার মেয়ের চোখ স্থির কিনা, দেখে তিনি ডিক্লেয়ার করেছেন যে মেয়ে আমার দিয়েছেন, এবং বলেছেন কম্বল চাপা। উনি একটা ডক্টর হয়ে কম্বল চাপা দিলে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে, এটাও কি উনি জানতেন না? তাহলে উনি এটা কেন করলেন? সমস্ত ডাক্তারকে একটা বছর ফরেনসিক মেডিসিন পড়তে হয় ডাক্তারি পাস করতে গেলে।
আমি আসবো তরুণ, তার আগে আমি বলে নেব যে এক হচ্ছে যে যাদের সবটা চলে গেল তাদের 3.5 ঘন্টা কেন বসিয়ে রাখা হলো, বারবার ঘুরে ফিরে এই প্রশ্ন। এবং এইখানে আমার বলে নেওয়া প্রয়োজন, লাইভ অনুষ্ঠান, ওনারা যাদের নাম বলছেন তাদেরও যদি কোনো বক্তব্য থাকে আমি সেটাও সম্প্রচার করব, কোনো অসুবিধে নেই। কিন্তু মারাত্মক, আমি বলছি একটা পরিবার তারা এতগুলো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, প্রত্যেকটা ঘন্টায় সেদিন তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা তাদের দুঃস্বপ্নের মতো প্রতিদিন তারা করছে। এবং আমার বলতে খুব খারাপ লাগছে তাদের সামনে, বাকি জীবনও তাদের দুঃস্বপ্নের মতো তারা করবে। এই স্বস্তিটুকু, এই সান্ত্বনা, বিচার তারা পাবেন, এই মলমটুকু আমরা সবাই মিলে সবার দায়িত্ব, সবার দায় আছে, এটুকু কি তাদের সান্ত্বনা দিতে পারি না আমরা? বলছি দেখো, যেদিনকে ফার্স্ট দিনকে সিবিআই গেল না, পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকার পুলিশেরা রিপোর্ট ফাইল করেছিল, যেহেতু আমরা মামলাটা করেছিলাম সেই রিপোর্টের কপি আমাদের কাছে এসেছিল। রিপোর্টের কপি দেখে আমি না অবাক হয়ে গেছিলাম। দেখো আমি লেম্যান, মানে অ্যাজ পার মেডিকেল সায়েন্স আমি অজ্ঞ, আমি মূর্খ, মেডিকেল সায়েন্স আমার কোনো ধারণা নেই। কিন্তু ডাক্তাররা তো তা নয়। রিপোর্টটা আসলো কি, যে ডাক্তাররা রিপোর্ট করেছে আ গার্ল ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেজ। 10:30 নাগাদ একটা মেয়ে, সেখানকার পিজিটি, সে জীবিত কার মৃত, ডাক্তাররা দেখে বুঝতে পারেনি? ইয়ার কি হচ্ছে ফার্স্ট প্রশ্ন। সেখানে আমি বলা উচিত না যে ভিডিও ভাইরাল হয়েছিল, মানে সেটা যে কোনো লেম্যান বলে দেবে। আমি তাও বলে না, আমি বললাম আমি লেম্যান, আমি বুঝি না, ডাক্তাররা তো বোঝে। আমার প্রশ্ন হয় সুমন, আজকে যারা হোলি অ্যান্ড দেন দাও বলছে, তোমার আজকে লাইভ দেখছো অনেকে, আশা করি তোমার এই শোটা, জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যার আন্দোলন তো সব ডাক্তারের কাছে রিকোয়েস্ট আছে, তারাও কোনো মায়ের ছেলে, কোনো বোনের ভাই বুকে হাত দিয়ে একটা সত্যি কথা আজকে অন্তত বলে দিক পিএম রিপোর্টের সময় তারা থেকে কি করলো, বলে দিক ওয়াল ভাঙার কথাটা আগে কেন বলেনি, বলে দিক যখন আখতার আলী ফার্স্ট কমপ্লেনটা করেছিল ওখানকার ইস্যু নিয়ে, আখতার আলীকে তারা সাপোর্ট কেন করেনি? বায়োমেডিক্যাল ওয়েস্ট কি জিনিস আমি নাই জানতে পারি, ডাক্তাররা জানে, তখন তারা ডাক্তার আলীর পাশে কেন দাঁড়ায়নি? আখতার আলী যখন সার্ভিস ব্রেক হলো তখন তারা কেন দাঁড়ায়নি? এই উত্তরগুলো তারা দিক। আছে চেস্ট মেডিসিনের কথা হচ্ছে, তারা তো অনেক বড় বড় কথা বলছে, এখনও বলছে। ইনফ্যাক্ট জুনিয়র ডক্টর ফ্রন্টে যে ট্রাস্ট ফর্ম হয়েছে তার মধ্যেও একজন মহিলা আছে যে এই সাইনটা করেছিল, সে আজকে এসে স্বীকার করুক কেন কি লুকানোর চেষ্টা করছিল।